বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। আপনাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। বিজ্ঞানকে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনের জন্য আমাদের সঙ্গে আছেন শিক্ষক এবং প্রকৌশলী অন্তর খান ভাইয়া। কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। ভাইয়া, এখানে বেশ কিছু বিকার জার দেখতে পাচ্ছি, বেশ ইন্টারেস্টিং কিছু এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা। কি হচ্ছে? আচ্ছা, তো এই সিম্পল জিনিসগুলো আসলে নিয়ে এসেছি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য। আজকে আমাদের একেবারে প্রথম যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে সারফেস টেনশন নিয়ে। সারফেস টেনশনটা কি? আচ্ছা, সারফেস টেনশন আসলে এমন একটা জিনিস যেটা যে কোনো লিকুইডের ক্ষেত্রেই কাজ করে। সো আমরা এখানে সবচেয়ে ইজি যেটা পানি নিয়ে এসেছি। তো এই পানিতে আসলে এই সারফেস টেনশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করে। তো আমরা এই ফেনোমেনাটা দেখার জন্যই আমাদের এই সেটআপটা। তো প্রথমে আগে বলি যে সারফেস টেনশনটা হচ্ছে, যেমন আমরা জানি যে লিকুইডের ভিতরে আসলে কি থাকে, ছোট ছোট মলিকুলগুলো ঘোরাফেরা করছে, ঠিক আছে? তারা কারোর সাথে আসলে কারো ডিরেক্টলি কানেক্টেড না, তাহলে তো সলিডই হয়ে যেত। কিন্তু তারপরেও এই যে লিকুইডের ভিতর যে মলিকুলগুলো আছে এরা কিন্তু একে অপরকে বেশ শক্তভাবে আসলে আকর্ষণ করে। তো এই যে আকর্ষণ করে, এজন্য কিন্তু এদের সারফেসে একটা পর্দার মতো আসলে তৈরি হয়। যদিও আমরা দেখি যে লিকুইড ঢেলে দিলে পড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও এই যে সারফেসের উপরে এক একটা মলিকুল একে অপরকে যে আকর্ষণ করে, এর জন্য কিন্তু আসলে একটা লেয়ার তৈরি হয়। তো এই যে তৈরি হচ্ছে, এটার প্রমাণ এখন আমরা দেখব। তো চলো প্রথমে আমরা এই যে এরকম একটা সিম্পল একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি, এবং আমি যে কাজটা করেছি এই বটলের মুখে তুমি দেখো এখানে একটা ছিদ্র করে নিয়েছি। ওকে, তো তাহলে যেটা করতে হবে আমাদের, আমি এই বটলটার মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি, দেখি তাহলে কি হয়। এটাতে আমি কিছু পানি দিয়ে নিলাম। এখন আমি যদি এই ছিদ্রসহ বটল ক্যাপটা এর মধ্যে দিয়ে দেই, তাহলে কি হবে? আমরা তো জানি যে ছিদ্র দিয়ে পানি পড়ে যাওয়ার কথা, তাই না? তাহলে দেখি যে এটার উপরে দিলাম, পানিটা কিন্তু পড়া অলমোস্ট বন্ধ হয়ে গেল। এই যে কিভাবে হলো? ছিদ্র আছে কিন্তু পানি পড়ছে না, তাই না? তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো যে এই যে ওয়াটার সারফেসটা এখানে আছে নিচে, সেখানে কিন্তু আসলে একটা লেয়ার হয়ে আছে, এসে আটকে বসে আছে। আমি যখন এই যে নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিলে কিন্তু পানি পড়ছে, যখন একে আবার স্থির করে ফেললাম আর পড়ছে না। তার মানে দুর্বল একটা লেয়ার কিন্তু তৈরি হয়ে আসে অবশ্যই, তাই না? এটা একটা টেপের মতো হয়তো লেয়ার হয়ে আছে, কিন্তু এখানে যে আসলে কোনো কিছু আটকে নেই, সেটা আমরা চাইলে এখন প্রমাণ করতে পারবো। টুথপিক দিয়ে দেখবো? হ্যাঁ, আমরা পোক করে দেখবো একে। তাহলে আমরা একে আরেকটু পানি দিয়ে নিই। ওকে, আমরা এটা পুরোটা অলমোস্ট পুরোটা ভরে দিলাম পানিতে। এখন আগে আমরা এটাকে বন্ধ করে এর উপরেই ধরলাম। প্রথমে হয়তো কিছুটা পানি পড়বে, এরপর যখন স্ট্যাবিলাইজড হয়ে যাবে, নেই আর পানি পড়ছে না। আমি কিন্তু এটা চেক করতে চাচ্ছি। চেক করে দেখো আসলে এখানে আমি কিছু দিয়ে রেখেছি কিনা। চলে গেছে, কিন্তু পুরোটাই চলে গেছে। ভিতরে টুথপিকটা দেখা যাচ্ছে ভেসে বেড়াচ্ছে। তার মানে কি? এই যে তার মানে এখানে একটা ফুটো আছে। হ্যাঁ, এটা প্রুফড। এটার ভিতর দিয়ে এটা চলে গেল। দেখি তো, আমাকে একটা দাও তো। এই যে আমি নিলাম, এটার এই হোলটা দিয়ে এই যে টুথপিকটা চলে গেল ভিতরে, এই যে উপরেও চলে গেল, একেবারে মাথায় চলে গেল, অথচ পানি কিন্তু বের হচ্ছে না। এই যে আমি যখন ঝাঁকা দিচ্ছি, তখন হচ্ছে সারফেস টেনশনটা কিছুটা নড়ে চড়ে যাচ্ছে, সারফেসটা কিছু বাতাস ভিতরে ঢুকে যাচ্ছে, এই জন্য কিন্তু বের হয়ে আসছে কিছু কিছু পানি। কিন্তু এই টুথপিক ভিতরে চলে গেল ঠিকই, পানি পুরো বের হয়ে আসছে না। ওকে, সো এটা ছিল ছোট একটা হোল। চাইলে আমরা কিন্তু এটাকে আরো বড়ও করতে পারি। আচ্ছা, দেখি আরেকটু বড় হোল দিলে কি হয়। আরেকটু বড় একটা, এইবার তাহলে পানি কিছুটা পড়তে পারে, দেখা যাক কি হয়। আমি সেটাকেও দিয়ে নিচ্ছি, এবং এটাকে আগে ক্লোজ করে আমি উল্টো করে দিলাম যাতে বেশি পানি না পড়ে যায়। এবার ছেড়ে দিলাম, এবারও পড়ছে না। তুমি দেখলে ছিদ্রটা কত বড় ছিল? আমি বন্ধুদেরকে আবার দেখাই। এই যে এটার ভিতর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বেশ বড় সড় একটা ছিদ্র, কিন্তু অথচ এটাও যখন আমি এখানে দিলাম, দিয়ে যখন আমি এটাকে উল্টো করে ছেড়ে দিলাম, পড়ছে না, একেবারেই পড়ছে না। তার মানে এই সারফেস যেটা ছিল, কি হচ্ছে এখানে, পানিটা যখন এই বরাবর পর্যন্ত আসলো, এই পানির মলিকুলগুলো একে অপরকে টেনে ধরে রাখছে, এবং ধরে রাখার কারণে কিন্তু এই যে মুখের যে সারফেসটা,
এখানে একটা রাবারের মতো পর্দা তৈরি হচ্ছে যেটা টান দিয়ে ধরে রাখছে। তো এই ধরে রাখার কারণে কিন্তু এরা বের হতে পারছে না। তো এটা যে একটা সিঙ্গেল হোলের জন্য শুধু কাজ করবে তা কিন্তু না, আমরা এখানে দেখো মেশ নেটও নিয়ে এসেছি। এটা দিয়ে আবার কি করব? এটা দিয়ে দেখো কি করি, এটা দিয়ে আরো বড় সারফেসকেও ঢেকে ফেলা যাবে। এই যে দেখতে পাচ্ছ এই বটলের মুখটা কিন্তু অনেক বড়। তো তুমি এটা ধরো, আমি এটার মাথায় হচ্ছে এই মেশ নেটটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটাকে ধরলাম, এই যে নিচেই রাখতে পারো, এখানে রেখে আমরা এটার উপরে এই রাবার ব্যান্ডটাকে বসিয়ে দিব। এই ধরলাম, দিয়ে এটাকে একটু টান টান করে ধরতে হবে, আমরা দিয়ে বসিয়ে দিলাম। ওকে, থাকলেই হবে একটু, হ্যাঁ ব্যাস। তাহলে এখন কি হলো, আমাদের অনেকগুলো ছিদ্র আছে, বড় একটা সারফেস, অনেক বড় একটা সারফেস, এই মুখের থেকে কিন্তু বেশ খানিকটা বড় সারফেস, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ছোট ছোট অনেকগুলো ছিদ্র। এখন আমি যদি এর ভিতরে পানি ঢেলে দিই তখন কি হবে? যখন ঢেলে দিচ্ছি তখন খুব ইজিলি চলে যাচ্ছে ভিতরে পানি। হ্যাঁ, একে যদি এখন আমি উল্টে ধরি কি হবে? এই একে আমি উল্টে ধরলাম, ওয়াও, পানি কিন্তু আটকে গেল, তাই না? পুরো মুখটাই কিন্তু হচ্ছে ফাঁকা, একটা নেট। দারুণ, এক্স্যাক্টলি যে এরকম একটা নেট দেখতে পাচ্ছ, পুরোটাই ফাঁকা, তাই না? এর ভিতর দিয়ে বাতাস যাচ্ছে, পানি যাবে, আলো যাচ্ছে, সবই যাচ্ছে। কিন্তু যখনই একে উল্টে ধরলাম একবারে প্যারালালি, তখন কিন্তু কোনো পানি বের হচ্ছে না এখানে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে প্যারালালি ধরতে হচ্ছে আমাকে, যাতে এই সারফেস টেনশনটা এর সরাসরি অপোজিটে কাজ করতে পারে। আমি যদি একে একটু কাত করতে থাকি, কাত করতে থাকি, এই এই যে যখন যথেষ্ট পরিমাণ কাত করে ফেলবো, তখন একসময় সেই সারফেস টেনশনটাকে ওভারকাম করে ফেলবে, কারণ একদিকে প্রেসার বেশি পড়বে এবং সেদিক দিয়ে যখন পানিটা বের হয়ে আসবে, অপর দিক দিয়ে বাতাস কিন্তু চলে আসবে। এজন্য কিন্তু আর তখন কাজ করলো না, একটা সময় গিয়ে তার সারফেস টেনশনটা ব্রেক হয়ে গেল। বাট খুবই মজার জিনিস, ঠিক আছে? তো এটাতে আবার তোমাকে দেখাই, আমি এটাকে পানি দিয়ে দিচ্ছি। তুমি এটাকে ট্রাই করে দেখো। প্রথমে হচ্ছে খুব দ্রুত সোজা করে দিতে হবে, যাতে এই যে হার পড়ছে না, অথচ এটা সিম্পল একটা নেট জাস্ট। হ্যাঁ, এর ভিতর দিয়ে চাইলে আমরা টুথপিক দিয়ে দিতে পারি। এই যে আমি এখান থেকে একটা টুথপিক নিচ্ছি, নিয়ে এর ভিতরে এই যে নেটের ভিতর দিয়ে আমরা কিন্তু চাইলে দিয়ে দিতে পারবো। এই যে চলে গেল, খুব ইজিলি চলে গেল, কিন্তু পানি বের হচ্ছে না একদম। এখন এই সারফেস টেনশনেরও কিন্তু একটা ক্রিপ্টোনাইট আছে, ঠিক আছে? সুপারম্যানের যেরকম ক্রিপ্টোনাইট আছে যে তাকে এই ক্রিপ্টোনাইট দিলে সে দুর্বল হয়ে যায়, একইভাবে আমরা যদি এই পানির মধ্যে সাবান দিয়ে দিই, সোপ, তাহলে কিন্তু সারফেস টেনশন কমে যাবে। সোপ কিন্তু আসলে এজন্যই দেওয়া হয় যে এই শুধুই জন্য না, সারফেক্ট্যান্ট হিসেবে এবং সারফেস টেনশনটা কমানোর জন্য বিভিন্ন কাজে ব্যবহার হয়, কিন্তু এর একটা মূল বিষয় হচ্ছে যে সে তার সারফেস টেনশনটাকে অনেক কমিয়ে দিবে। এই যে আমি অল্প কিছু সোপ দিয়ে নিলাম, এনাফ, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি একে হচ্ছে আবারও আগের মতো করে আমরা একে যখন আমি কভার করে দিচ্ছি, এবার যেটা হবে সেটা হচ্ছে যে সোপ থাকার কারণে তার আমি একটু ঢাকা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে, এবার কিন্তু ভিতরে সোপটা ছড়িয়ে গিয়েছে, তাহলে এবার যে ওয়াটার মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ সেটা কিন্তু কমে যাবে। আচ্ছা, তাহলে কি এবার উল্টো করে ধরলে আর বের হবে না? এবার কিন্তু দেখতে পাচ্ছ যে এবারও আছে, কিন্তু কাজ যখন করব এবার কিন্তু অল্প কাজ করার সাথে সাথেই সব পানি বের হয়ে যাচ্ছে। গতবার মনে আছে যে এইরকম কাজ করে ফেলছিল, কিন্তু এবার কিন্তু খুব অল্প কাজ করাতেই পড়ে গেল। এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এর শক্তিটা কিন্তু কমে গেল। সারফেস টেনশন একবারে চলে যায় যে তা না, কিন্তু এই সারফেস টেনশনের যে আকর্ষণটা সেটা কিছুটা কমে যায়। এটা সাবানের একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং এটা কিন্তু আমাদের সাবান দিয়ে যে আমরা কোনো কিছু ক্লিন করি সেটার ক্ষেত্রেও খুবই কাজে লাগে। সো দেখতে পেলে যে সারফেস টেনশনের কত মজার মজার কতগুলো কাজ করা যায়, এবং খুবই সিমিংলি সাধারণ জিনিস দিয়ে খুবই মজার কিছু এক্সপেরিমেন্ট আমরা করে দেখতে পেলাম। তো তোমার কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে। আমি জানি এটা যারা দেখছেন তারাও, ছোট ছোট বন্ধুরা, তারাও এটা বাড়িতে ট্রাই করবে। ভাইয়া, দেখতে পাচ্ছি কর্কশিট আছে, ব্যাটারি আছে, আর অনেক কিছু আছে। এবার আমরা কি এক্সপেরিমেন্ট করছি? আচ্ছা, এখন আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা আসলে প্রিভিয়াস একটা এক্সপেরিমেন্টের কন্টিনিউশন বলা যায় এবং এক্সপেনশন বলা যায়, যে সেখান থেকে আমরা আসলে সামনে আরো এগিয়ে এগিয়ে নতুন নতুন জিনিস শিখব। আসলে সায়েন্সের ডেভেলপমেন্ট কিন্তু এভাবেই হয়েছে যে আমরা প্রথমে খুব সিম্পল একটা কিছু আবিষ্কার করেছি, তারপর সেখান থেকে আরো আগালাম, নতুন নতুন জিনিস আবিষ্কার হলো। এভাবেই যদি আমরা আসলে একটু একটু করে শিখতে পারি, সেটা আমার মনে হয় যে বেস্ট ওয়ে টু লার্ন। সো প্রথমে আমরা দেখেছিলাম যে
ডিসি সিঙ্গেল ফেজ জেনারেটর যেটা আমরা দেখেছিলাম, যে এই যে এরকম একটা জেনারেটর দেখেছিলাম। তো জেনারেটর আগে বলে নেই যে জিনিসটা কি, যে আমরা যাকে ঘুরালে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, একেবারে সিম্পল টার্মে হচ্ছে এটা। সো এখানে দেখতে পাচ্ছ যে একটা সিঙ্গেল জেনারেটর আছে, এবং এটাকে যখন আমরা ঘুরাচ্ছি, এই যে দেখো খেয়াল করে এখানে একটা এলইডি লাইট আছে, এই লাইটটা জ্বলে উঠছে, তার মানে কি এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এই যে আমি ঘুরাচ্ছি হাতে, এই যে মাথাটা ঘুরাচ্ছি, যখনই ঘুরাচ্ছি বিদ্যুৎ তৈরি হচ্ছে। তার মানে কি এর ভিতরে কিছু ম্যাগনেটস আছে এবং কিছু ইলেকট্রিক্যাল কয়েল আছে। সেই কয়েলগুলোর ভিতর দিয়ে যখন ম্যাগনেটটা ঘুরছে, তা আমরা জানি একেবারে বেসিক ইলেকট্রোম্যাগনেসিটির ল হচ্ছে যে যখনই আমরা কোনো ম্যাগনেটকে কোনো একটা এই ইলেকট্রিক্যাল ওয়্যারের কাছ দিয়ে ঘুরাচ্ছি, কারণ কি সে হচ্ছে একটা কন্ডাক্টর, তো কন্ডাক্টরের ভিতরে কি হবে, ইলেকট্রনের ফ্লো তৈরি হবে। তো সেই ইলেকট্রনের ফ্লোটা কিন্তু এই যে এর ভিতর দিয়ে গিয়ে আসলো, এবং সে কি একটা ধাক্কা দিয়ে একটা কাজ তৈরি করলো, কাজ করতে পারলো, এবং এই কাজটা হচ্ছে লাইট হিসেবে আমরা দেখতে পেলাম। বেসিক্যালি এটাই হচ্ছে যে আমাদের শক্তির নিত্যতার সূত্র থেকে আমরা জানি যে কোনো শক্তি দিলে সেখান থেকে নিশ্চয়ই অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়ে বের হয়ে আসবে। তো এখানে আমাদের এই যে ঘূর্ণন শক্তিটা যেটা, সেখান থেকে কিন্তু আমাদের বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই যে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা ছিল আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এখান থেকে আমরা যদি এখন আরো সামনে আগাই, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এটাকে ঘোরাচ্ছি যখন আমাদের জাস্ট দুইটা আউটপুট আছে, এই যে একটা প্লাস একটা মাইনাস, এতটুকুই কিন্তু। সো এখানে যখন একটা সিঙ্গেল ফেজ আছে, যে একটা সিঙ্গেলই প্লাস মাইনাস আউটপুট, এবং একদিকে যখন ঘোরাচ্ছি একদিকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, অপোজিট দিকে যখন ঘোরাবো তখন খেয়াল করে দেখো এই এলইডিটা কিন্তু আর জ্বলছে না। কেন? কারণ কি, কারণ এলইডি হচ্ছে শুধুমাত্র একদিকেই যখন বিদ্যুৎ প্রবাহিত হয় সেদিকেই কিন্তু জ্বলে। আচ্ছা, যেমন কি আমি যখন এই যে এই দিকে ঘোরাচ্ছি, হ্যাঁ তখন যেমন মনে করো ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছি জ্বলছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি জ্বলছে না। এখন আমি যদি আবার এর পজিটিভ নেগেটিভটাকে উল্টে দেই, এই যে এইভাবে ছিল এবার উল্টে দিচ্ছি, এই যে ঘুরিয়ে ফেললাম, ঘুরিয়ে আবার দিয়ে দিলাম, এখন আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি জ্বলছে না, যখন অ্যান্টি ক্লকওয়াইজ যে এইভাবে ঘোরাচ্ছি দেখো খেয়াল করে খুব, তখন এবার জ্বলছে। তার মানে আমি যখন এটাকে একদিকে ঘোরাচ্ছি একদিকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আবার যখন অপোজিট দিকে ঘোরাচ্ছি তখন অপোজিট দিকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিসি সিঙ্গেল ফেজ জেনারেটর, যেটা আমরা দেখেছিলাম। এখন তাহলে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের এসি জেনারেটর। এসি মানে হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট। আমরা কিন্তু আমাদের বাসাবাড়িতে বা লাইনে যে পাওয়ারটা ইউজ করি সেটা কিন্তু এসি। আচ্ছা, তো এই যে এসি পাওয়ারটা সেটা কিন্তু এই রকম ধরনের জেনারেটর থেকে আসে, যদি এত ছোট না, অনেক বড় থাকে। আমরা যদি পাওয়ার প্ল্যান্টে কখনো যাই গিয়ে দেখবো যে বিশাল বড় বড় জেনারেটর থাকে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি হচ্ছে মাল্টিপল এরকম পাওয়ার প্ল্যান্টে গিয়েছিলাম। আই ওয়াজ ভেরি ফরচুনেট এনাফ টু ভিজিট মাল্টিপল এরকম পাওয়ার প্ল্যান্টস। তো সেখানে যেটা হয়, বিশাল বড় বড় এরকম জেনারেটরগুলো থাকে, এবং সেগুলোকে কিন্তু হয় ইঞ্জিন পাওয়ার বা হচ্ছে টারবাইন পাওয়ার, বিভিন্ন রকম পাওয়ার দিয়ে ঘোরানো হয়। তো এটাও সেরকমই একটা জেনারেটর, বাট খুব ছোট্ট। তো আমি চাইলে এটাকে খুলেও দেখাতে পারবো। এই যে এটাকে যখন আমি খুললাম, তুমি খেয়াল করে দেখো যে এই যে এর ভিতরে কিন্তু অনেকগুলো কয়েল আছে, তাই না? অনেকগুলো কয়েল। আচ্ছা, এখানে কয়টা কয়েল দেখি আমরা? এই যে এখান থেকে কাউন্ট শুরু করলে 2 3 4 5 6 7 8 9টা। আচ্ছা, 9টা কয়েল আছে এর মধ্যে। তার মানে কি 9 কিসের মাল্টিপল? 3-এর মাল্টিপল। এখানে আসলে 3 ফেজ পাওয়ার জেনারেট হচ্ছে। নরমালি কিন্তু আমাদের জেনারেটরগুলো 3 ফেজই হয়। আচ্ছা, এখন 3 ফেজ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? 3 ফেজ বলতে তুমি দেখতে পাচ্ছ যে এর আউটপুট কিন্তু এবার আর আগের মতো 2টা না, এর আউটপুট হচ্ছে 3টাই। যে 3টা তার দেখতে পাচ্ছি, যে 1টা 2টা 3টা, এই যে এই 3টা তার দিয়ে আসলে 3টা আলাদা আলাদা ওয়েভ বের হয়ে আসবে পাওয়ারের, ঠিক আছে? সেটা হচ্ছে সাইন ওয়েভের মতন করে বের হয়ে আসে, সেটাকে বলা হয় সাইন ওয়েভ। আমরা যদি ম্যাথমেটিক্সে শিখে থাকি যে সাইন হচ্ছে এরকম একটা আপ ডাউন একটা ওয়েভ থাকে, তো সেই ওয়েভটাই আসলে এর মাধ্যমে বের হয়ে আসবে। তো এটার আউটপুটটা আগে আমরা দেখি। আমরা তাহলে এই যে আগেও আমরা ব্রেডবোর্ড ইউজ করেছি, সো আমরা এরকম কি করলাম, এই 3টা আউটপুটকে একটা ব্রেডবোর্ডে বসিয়ে নিলাম। ওকে, কাছাকাছি বসিয়ে নিলাম। এখন কি করব, এটাকে যখন ঘুরাবো এখানে তাহলে সেই ভোল্টেজগুলো আসবে। আমরা এলইডি নিব আরো, ঠিক আছে? আমি ব্লু এলইডিটা নিলাম, নিয়ে যে কোনো 2টা ফেজের মাঝে আমরা বসায় দিব। ধরো যে এইটাতে নিলাম, এই যে এই বরাবর যেটা ছিল এখানে একটা পা দিলাম, আর এই যে আরেকটা যে লাইন ছিল এইখানে বসিয়ে দিলাম। এই যে এখন যেটা হলো, আমি কিন্তু কোনো কিছু হিসাব না করেই বসিয়ে দিলাম। কি কারণে সেটা আগে বলছি। এই যে ঘোরালেই কিন্তু বিদ্যুৎ তৈরি হচ্ছে।
আমার ইচ্ছে করছে আরো কয়েকটা বসে কালারফুল কিছু একটা দেখতে। করার চেষ্টা করব, কিন্তু তার আগে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো এবার ডিফারেন্সটা কি। আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, জ্বলছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তখনও জ্বলছে, তাও জ্বলছে। হ্যাঁ, কেন? এর মানে কি? এর মানে আসলে হচ্ছে যে এইবার যে কোনো ফেজেই আসলে এদিকেও বিদ্যুৎ তৈরি হচ্ছে, অপোজিট ডিরেকশনেও বিদ্যুৎ তৈরি হচ্ছে। আচ্ছা, এটাই কিন্তু এসির মূল বৈশিষ্ট্য, যে দুই দিকেই আমাদের পজিটিভ ডিরেকশনে এবং নেগেটিভ ডিরেকশনে দোনো দিকেই বিদ্যুৎ তৈরি হবে, আমি যেদিকেই ঘুরাই, যেদিকেই ঘুরাচ্ছি, যেটা আমাদের ফার্স্ট ফেজে ছিল না। আমি এদিকে ঘুরাচ্ছি, এদিকেও বিদ্যুৎ তৈরি হচ্ছে, অপোজিট দিকে ঘুরাচ্ছি, অপোজিট দিকেও বিদ্যুৎ তৈরি হচ্ছে। এবং আরো মজার বিষয় হচ্ছে এই যে তিনটা ফেজ, এই তিনটা ফেজের যে কোনো দুইটা ফেজের অ্যাক্রসে আমি যদি ভোল্টেজ নেই, এই যে আমি কিন্তু চিন্তা করিনি, এই বসাইছি, এখানে বসাই দিছি, পজিটিভ কোন দিকে নেগেটিভ কোন দিকে কোনো চিন্তাই করিনি, যে কোনো দুইটা ফেজের ইন বিটুইনে কিন্তু আমি ভোল্টেজ পাবো। যে তুমি যেটা চাচ্ছিলে, তাহলে এখানে আরেকটা এলইডি দেই আমরা, এই যে এবার এই ফেজ এবং এই ফেজের মাঝখানে, এই যে এটার থেকে নিলাম এবং এই ফেজের মাঝে বসিয়ে দিলাম। ওকে, তো অন্য আর যে দুটা ফেজ ছিল সেই দুটার মাঝে বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে? ওয়াও, দুটাই জ্বলছে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে যে কোনো দুইটা ফেজের মাঝেই কিন্তু আমাদের একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হচ্ছে, এবং এগুলা হচ্ছে সবই এসি, অল্টারনেটিং কারেন্ট। এসি কিন্তু অল্টারনেটিং কারেন্ট, তার মানে দুই দিকেই তৈরি হচ্ছে। আচ্ছা, তো এখন এটাকে কাজে লাগানো কিন্তু আবার খুব ঝামেলা। অল্টারনেটিং কারেন্ট কিন্তু আমরা চাইলেই যে কোনো যন্ত্রপাতিতে কাজে লাগাতে পারি না। আচ্ছা, তো যেটা আসলে করতে হয়, দেখা যায় যে সেটাকে আবার ডিসিতে কনভার্ট করতে হয়। ফাইনালি আমরা এটাই দেখব যে আসলে আমাদের বাসা বাড়িতে যেমন মনে করো যে টেলিভিশনে আমরা পাওয়ার দিচ্ছি, এই লাইন থেকে নিয়ে পাওয়ার দিয়ে দিলাম, সেটা কি আসলে কাজ করে? করে না। লাইন থেকে যে পাওয়ারটা আসে সেটাকে কিন্তু আগে ডিসিতে কনভার্ট করে তারপর আমাদের সেই টেলিভিশনটা চলে। তো এই লাইন পাওয়ারটাকে যদি আমরা ডিসিতে কনভার্ট করতে চাই, আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম ডায়োড, কারণ ডায়োডগুলো হচ্ছে ওয়ান ওয়ে ভালভের মতো কাজ করে। ঠিক আছে, তো এই যে আমি ডায়োডগুলো নিচ্ছি, এরকম বসিয়ে দিব। তো প্রথমে আমরা একটা সিঙ্গেল ফেজকে কিভাবে ট্রান্সফর্ম করে নিতে হয় সেটা দেখব। আমি যে পজিটিভ লাইনে একটা দিয়ে দিলাম মাথা, আর এখানে কমন একটা পয়েন্ট নিয়ে নিলাম। ওকে, এই যে ছোট্ট করে একটা দাগ দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে পজিটিভ সাইডটা। আচ্ছা, ওকে, আর আমাদের নেগেটিভ সাইডটাকে নিয়ে নিব। সো এই পজিটিভ সাইড, এই নেগেটিভ সাইডটা নিয়ে নিলাম। সো এখান থেকে আবার সেই কমন পয়েন্টটাতে নিয়ে নিব এবং এটাকে এবার দিব নেগেটিভে। যেহেতু আগে আমাদের ব্রেডবোর্ড দেখা হচ্ছে, আমরা কিন্তু জানি যে এই বরাবর যে লাইনগুলো থাকে এক জায়গায়, এই যে এখানে 5টা আছে, 1 2 3 4 5, এই পয়েন্টগুলো কিন্তু কমন, মানে একসাথে জোড়া লাগানো একই। তো এইখানে আমি যখন যে কোনো একটা ফেজ এখানে বসিয়ে দিচ্ছি, ধরো এই ফেজটা নিলাম, এই বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করতে হবে আমাদের? একইভাবে সেম কাজটা করতে হবে বাকি ফেজগুলোর জন্যও। আমি নিয়ে নিলাম, আরেকটা নিয়ে নিলাম, এই যে এখানে আবার পজিটিভে দিব, এখানে কমনে আরেকটা নিব, এটাকে একটু সরিয়ে দেই বন্ধুদের দেখতে সুবিধা হবে। তাহলে এই যে আরেকটা দিয়ে দিলাম। ওকে, এখানে আরেকটা নিয়ে নিচ্ছি, এই যে আমাদের এই কমন পয়েন্টটাতে আরেকটা দিয়ে দিলাম, এবং এটার যে অন্য পাটা, যদি দাগ দেওয়া পাটা পজিটিভ হয় তাহলে অন্য পাটা কি নেগেটিভ হবে? তাহলে এই যে এখানকার যে নেগেটিভ লাইনটা আছে, এই যে এই পাশে নীল যেটা, সেই বরাবর রেখে দিলাম, আরেকটা ফেজ এখানে দিয়ে দিলাম, তাহলে এই যে এগুলার কমন পয়েন্টে। ওকে, এবং ফাইনালি আরো দুইটা ডায়োড নিয়ে নিলাম আমি। এই পজিটিভ মাথাটা হচ্ছে কোথায় দিব? এই যে পজিটিভটা যাবে এই পাশে পজিটিভে, এবং নেগেটিভটা এই পাশে দেব, এই পাশে। এখন কথা হচ্ছে খেয়াল রাখতে হবে কিন্তু আবার যাতে দুই পা একত্র না করে ফেলি। আমি কিন্তু এই যে দেখো এখানে এটা দিয়েছি, এটা কিন্তু এই পাশে দিয়েছি। কারণ কি? কারণ এই পাঁচটা তো একসাথে জোড়া লাগানো, তো পজিটিভ নেগেটিভ এক হয়ে গেলে কি হবে? শর্ট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, সেটা তো করা যাবে না। সো আমরা এইভাবে করে দিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয়। ওকে, সো ফাইনালি এইটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু তিনটা ফেজই হচ্ছে এইভাবে ডিসিতে কনভার্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই, এখান থেকে আমরা চাইলে এই যে এই পজিটিভ, এই নেগেটিভ, এই পাওয়ারগুলো নিতে পারবো। নেওয়ার পর কি হবে? আমাদের এই যে পজিটিভ সাইড থেকে এই পজিটিভটা দিয়ে দিলাম, আর এই নেগেটিভ সাইড থেকে এই নেগেটিভটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে ঘুরাই, এই যে তুমি এই এলইডিটা দেখো, এটা জ্বলছে, ধরো এটা ধরে দেখো, বন্ধুদেরকে দেখাও। এই যে আমি যখন ঘুরাচ্ছি, এখানে খুবই ব্রাইট একটা ফ্ল্যাশ তৈরি হচ্ছে, একদম খুবই ব্রাইট। কারণ কি? এখানে কিন্তু এখন আমাদের যত ভোল্টেজ তৈরি হচ্ছে পুরোটা ডিসিতে কনভার্ট হয়ে তারপর সরাসরি এটাতে এই পুরো ভোল্টেজটা এটাতে যাচ্ছে। এই কারণে দেখবে খুবই ব্রাইট একটা ফ্ল্যাশ, এবং তাকানো যাচ্ছে না। যখন হাই ব্রাইটনেসের ফ্ল্যাশটা তৈরি হচ্ছে তাকানোই যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ।
সো এটা খুবই মজার একটা জিনিস এবং এখন কিন্তু এটা ডিসিতে কনভার্ট হয়ে গিয়েছে এবং এইভাবেই আসলে আমরা যে এসি জেনারেটর থেকে এটা পাওয়ার ফার্স্ট ফেজ ছিল, তারপর আমরা এসি জেনারেটরকে এখন আমরা আবার সেটা ডিসিতে কনভার্ট করে নিলাম এবং এটাকেই কিন্তু যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা যায়। এটাকে আরো ভোল্টেজ লেভেলিং করতে হবে এবং কন্টিনিউয়াসলি এটাকে রোটেশন করতে হবে, তাহলেই কিন্তু আমাদের বলতে পারি এসি থেকে ডিসি যে এটা সেটা বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে বেশি সুবিধাজনক এবং আমাদের সব ডিভাইসে কিন্তু এটাই ব্যবহার করা হয়। তো কেমন লাগলো এই পুরো সিস্টেমটা? আমার কাছে তো দারুণ লেগেছে, আমি জানি যারা দেখছেন তাদেরও বেশ ভালো লেগেছে। এবার কোন এক্সপেরিমেন্ট দেখছি? এবার দেখবো আমরা স্প্রিং কিভাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো স্প্রিং কিন্তু আসলে বিভিন্ন রকম হয়, এই যে এরকম মেটাল স্প্রিং আছে, এটা ছোট্ট দেখো। তারপর এটা কি, আবার এটা হচ্ছে একটা কয়েল স্প্রিং যেটা টান দিলে কাজ করে, তাই না? আবার এখানে দেখতে পাচ্ছি অদ্ভুত একটা স্প্রিং, অর্ধেক এরকম অর্ধেক এরকম। সো আসলে স্প্রিং বিভিন্ন রকম হয় এবং স্প্রিং এর মূল যে কাজটা সেটা হচ্ছে যে তাকে একটা এরকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যে যার প্লাস্টিক ডিফরমেশন হবে না। আচ্ছা, এখন প্লাস্টিক ডিফরমেশন বলতে আমি কি বুঝাচ্ছি? প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে যে আমি যখন একে টান দিচ্ছি তার কি হচ্ছে, একটা ডিফরমেশন তৈরি হচ্ছে না? আমরা যদি আসলে এই স্প্রিংটাকে ছোট ছোট পার্টে এরকম কেটে নিতাম তাহলে কি এটা জাস্ট একটা রিং হতো। তো এই রিংটাকে আমি যখন আসলে এরকম স্প্রিংটাকে টান দিচ্ছি অথবা যে এরকম যে স্প্রিংটা এটাকে কম্প্রেস করছি, তার মানে কিন্তু এই যেই রিংগুলো আছে এদের মধ্যে একটা ডেফরমেশন বা এদের একটা কিন্তু বিকৃতি ঘটছে, তাই না? এগুলাকে আসলে বলা হয় যে মোচড় বিকৃতি, মানে মোচড় খাচ্ছে এটা, আবার ছেড়ে দিলে এটা আবার ফেরত চলে যাচ্ছে। এই প্রত্যেকটা রিং কিন্তু হালকা করে মোচড় খাচ্ছে, আবার ছেড়ে দিলে ফেরত চলে যাচ্ছে। এর জন্যই কিন্তু এই স্প্রিংগুলো এরকম কাজ করে যে আমি চাপ দিলাম, সবগুলো রিং প্রত্যেকটা রিংয়ে সামান্য করে মোচড় খেলে এই জন্য কিন্তু অনেকখানি মুভ করতে পারে। আবার যখন ছেড়ে দিচ্ছি এটা কিন্তু ফেরত চলে যাচ্ছে। ওকে, তো এই ম্যাটেরিয়ালটা আসলে এরকম এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা হচ্ছে যে এই মোচড় বিকৃতি খেলেও তার কোনো পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাচ্ছে না। আমরা যেমন প্লাস্টিক নিতে পারি, যে প্লাস্টিক কি হয় এরকম বাঁকা করলে বাঁকাই হয়ে গেল, এটার ফেরত যাচ্ছে না কিন্তু। তো সেটাকে কিন্তু প্লাস্টিক ডিফরমেশন বলা হচ্ছে। আর এটা কিন্তু প্লাস্টিক না, ইলাস্টিক বলা হয় একে, ইলাস্টিক ডিফরমেশন। আমি যখন একে ভাঁজ করছি বা মোচড় দিচ্ছি সে আবার আগের জায়গায় ফেরত চলে যাচ্ছে। ওকে, সো এইটাই হচ্ছে স্প্রিং এর আসলে মূল নীতি। সো এই স্প্রিংটা তখন কি করবে, বিভিন্ন রকম আসলে যখন লোড নিচ্ছে, এই যে ডানে বামে বাঁকানো যাচ্ছে, সোজাও করা যাচ্ছে, সে তখন এরকম বিভিন্ন লোড নিয়ে আবার সেটা আগের অবস্থায় ফেরত দিয়ে দিচ্ছে। মুভিংটা খুব ইজি। হ্যাঁ, তো যে কোনো সিস্টেমে কিন্তু আমরা তাহলে এরকম স্প্রিং ব্যবহার করতে পারি যে এরকম শক্তি সঞ্চয় করবে আবার শক্তিটাকে ছেড়ে দিবে। ওকে, তাহলে এটা কিন্তু একটা এনার্জি স্টোর হিসেবেও কাজ করছে। তো এটা আসলে ব্যবহার হয় কোথায়? আমরা যখন এরকম কম্প্রেসিভ স্প্রিং ব্যবহার করছি, তার মানে আমাকে কি, যখন উপর থেকে কোনো কিছু চাপ দেয়া হচ্ছে সেটাকে যাতে আবার ফেরত দিয়ে দিতে পারে, এবং যখন কোনো আঘাত লাগে কোনো কিছুতে সেটাকে যাতে স্লো ডাউন করা যায়। ঠিক আছে, তাহলে কি হতে পারে? এরকম স্প্রিং লাগানো যেতে পারে কি শক অ্যাবজর্বারে বা হচ্ছে আমাদের অন্য কোনো মেকানিক্যাল সিস্টেমে যেখানে হঠাৎ করে কোনো চাপ লাগতে পারে, তাহলে কি এই সিস্টেমটা তখন সেটাকে স্লো ডাউন করে দিবে। আচ্ছা, আবার এই রকম স্প্রিংগুলো কিন্তু উল্টো, এমনিতেই হচ্ছে চেপে আছে, তাকে যখন টান দিচ্ছি তখন সে লম্বা হচ্ছে। কাজ কিন্তু একই রকম। এই যে প্রত্যেকটা রিং যদি তুমি খেয়াল করো দেখো যে এটা বেঁকে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছি ফেরত চলে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা রিং সামান্য করে মোচড় খাচ্ছে, এই যে এইভাবে মোচড় খাচ্ছে, আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে। এইবার বলি যে এই উদ্ভট স্প্রিংটার আসলে কাজ কি। এইটা হচ্ছে এই কম্বিনেশন অফ বোথ। ঠিক আছে, তো এইটাই আসলে এরকম মেকানিক্যাল সিস্টেমে ব্যবহার করা হয়। যেমন মনে করো যে হোন্ডার শক অ্যাবজর্বারে তখন কিন্তু মানে বাইক, যেটা মোটর বাইক বা যে কোনো বাইকেও হতে পারে এরকম কয়েল, তো তাহলে কি এটা হচ্ছে যখন এক্সটেনশন হবে সেটাকে রেজিস্ট করবে, আবার এটা হচ্ছে কম্প্রেশনকে রেজিস্ট করবে, মানে যখন লম্বা হচ্ছে এখানে কাজ করবে, যখন চাপ খাচ্ছে তখন এইখানে কাজ করবে। তার মানে যখন আমি কম্বিনেশনে ইউজ করব তখন কিন্তু দোনো দিকেই এটা কাজ করবে। এটারও দুইটা কাজ একসাথে হচ্ছে। এটারও হোপফুলি আমরা ফিউচারে এটার একটা ডেমনস্ট্রেশন আমরা দেখব যে এটা আসলে কিভাবে দুই ধরনের শককেই কাজ করতে পারে, শকের এগেইনস্টে। তো আমি এখানে কিছু ওয়্যার নিয়ে এসেছি, এখানে আমরা তাহলে কি এই ওয়্যারটা দিয়ে একটা স্প্রিং তৈরি করে দেখাবো এখন। আচ্ছা, ওকে, সো স্প্রিং তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, এটাকে সার্কুলার শেপ করতে হবে। তো সেটা করার জন্য আমি এরকম একটা টেস্ট টিউব নিয়ে নিয়েছি, যাতে এই টেস্ট টিউবের বডিতে এটাকে আমরা দিয়ে এটাকে একটা স্প্রিং তৈরি করতে পারি। সো এটাকে আমি আগে খুলে নিচ্ছি, একটু সাবধান থাকতে হবে যেহেতু খুবই শার্প ওয়্যার। যে যখন এটাকে নিলাম, এটাকে কিছুটা খুলে নিয়ে আমি হচ্ছে এটাকে
কিছু অংশ এরকম সোজা করে নিলাম। ওকে, আচ্ছা এখন যেটা করতে হবে আমাকে এটাকে শক্ত করে এর গায়ে ধরতে হবে, ধরে আমি একটু লম্বা লম্বা করে এরকম বাঁকিয়ে নিব। যখনই এরকম করে বাঁকিয়ে নিচ্ছি, এই যে এটা কিন্তু টান টান হয়ে গেল এবং এটা কিন্তু এই যে এই পার্টটা কিন্তু এখন একটা স্প্রিং এর মতো কাজ করবে। এই যে যখনই একে কম্প্রেস করছি, এই কম্প্রেশন লোডটা নিচ্ছে, আবার ছেড়ে দিলে চলে যাচ্ছে। সো এটার কিন্তু এই যে এখন কিন্তু এর ইলাস্টিক একটা প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এভাবেই কিন্তু আসলে স্প্রিংগুলোকে তৈরি করা হচ্ছে। আচ্ছা, যে এরকম একটা ম্যাটেরিয়াল নেওয়া হচ্ছে, সেটাকে এরকম পাকিয়ে নেওয়া হচ্ছে বা পেঁচিয়ে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু এর ইলাস্টিক প্রপার্টিটাকে ব্যবহার করে এরকম স্প্রিং করা হবে। এখন মজার বিষয় হচ্ছে শুধু কিন্তু মেটাল দিয়ে যে স্প্রিং হয় তা কিন্তু না, এই যে এখানে তুমি কিন্তু দেখতে পাচ্ছ কিছু ম্যাগনেট। আচ্ছা, তাহলে ম্যাগনেট দিয়ে স্প্রিং হয় কিভাবে? ম্যাগনেটও কিন্তু আসলে কি করে, আকর্ষণও করে, বিকর্ষণও করতে পারে। এই যে যেমন দুটো ম্যাগনেট নিলাম, তোমাকে একটা দিলাম, এই যে দেখো এই দিকে যখন ধরছি আকর্ষণ করছে, আবার উল্টো দিক যখন ধরছি তখন কি বিকর্ষণ করছে, এই যে ধাক্কা দিচ্ছে, তোমার হাতকে ধাক্কা দিচ্ছে, টের পাচ্ছ নিশ্চয়ই। ওকে, এই বিকর্ষণটাকে আমরা কিন্তু কাজে লাগাবো। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম অপোজিট ডিরেকশনে তাহলে ম্যাগনেটগুলোকে নিতে হবে। তাহলে আমি একটা দিয়ে দিলাম, আগে চেক করে দেখি যে এটা কি অপোজিট কিনা। হ্যাঁ অপোজিট, তাহলে এটা দিয়ে দিলাম, এই একটা দিয়ে দিলাম, এই যে এটা কিন্তু ঝুলে আছে। সো তুমি হচ্ছে কেয়ারফুলি এটা এখানে ধরে রাখো, যে এইটা এইভাবে ধরো, আমি যাতে উপরে আরো ম্যাগনেট দিতে পারি। হ্যাঁ দিলাম, তাহলে আরেকটা ম্যাগনেট দিব এটা। তো দেখি এটা হচ্ছে এই আকর্ষণ করে না বিকর্ষণ, এই দিয়ে দিলাম। ওকে, এবার কি দিব, আরেকটা দিয়ে দেই, এটা হচ্ছে আকর্ষণের সাইডটা ছিল, এবার তাহলে বিকর্ষণ হয়ে গেল। ওকে, এবার কি, এটা আরেকটা দিয়ে দিলাম, এই যে এটা আকর্ষণ ছিল, এবার বিকর্ষণ হয়ে গেল, এবং এটাও হচ্ছে বিকর্ষণ। তাহলে এই যে এখন যদি ধরি এখানে আমি, তুমি দেখো এই ম্যাগনেটগুলা কিন্তু কোনোভাবে একটা আরেকটাকে টাচ করছে না, এবং এটা কিন্তু পুরোই একটা স্প্রিং এর মতো কাজ করছে। এই যেটাকে চাপ দিয়ে ছেড়ে দিলাম, লাফ দিয়ে উঠে গেল, তাই না? এইটাও কিন্তু ম্যাগনেটিক সাসপেনশন বলা হচ্ছে এটাকে। একইভাবে এরকম স্প্রিং এর মতো কাজ করে, এবং এখানে আরো মজার বিষয় হচ্ছে এদের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সংস্পর্শ নেই, সংস্পর্শ ছাড়াই কিন্তু এরা একটা স্প্রিং এর মতো কাজ করছে। তো যেই সব মেকানিক্যাল প্রিন্সিপালে আমাদের কি কোনো সংস্পর্শ রাখা যাবে না, কিন্তু ঠিকই স্প্রিং এর মতো একটা ধাক্কা দিতে হবে, সেখানে কিন্তু আমরা এরকম ম্যাগনেটিক স্প্রিং ব্যবহার করতে পারি। এটা কিন্তু খুবই মজার, এবং বন্ধুরা চাইলে এটা দিয়ে কিন্তু মজার মজার খেলাও তৈরি করতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে ম্যাগনেট দিয়ে আমরা স্প্রিং তৈরি করলাম, কিন্তু কাজটা কিন্তু আউটকামটা একই রকম, বাট ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু ডিফারেন্ট। এই যে এরা এরকম স্প্রিং এর মতো কাজ করছে কিন্তু কোনো সংস্পর্শ ছাড়া। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই রকম যে আমরা স্প্রিং তৈরি করতে পারলাম বিভিন্ন রকম। এই যে এটা একটা স্প্রিং, কিন্তু দুই রকম স্প্রিং এর কিন্তু কাজ একই রকম, তাই না? হ্যাঁ, তাহলে এই ম্যাগনেটিক প্রিন্সিপালটাও আমরা দেখলাম, এবং দেখলাম যে স্প্রিং কিভাবে কাজ করে। ঠিক আছে, তো কেমন লাগলো তোমার? আমার দারুণ লেগেছে। আমি জানি যারা দেখছে আমাদের বন্ধুরা তারাও বেশ উপভোগ করেছে। অন্তর ভাই, আমাদের সময় তো শেষ হয়ে এসেছে, সময় হচ্ছে বিদায় নেবার। দর্শক, আপনারা দেখছিলেন এনটিভির বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।